কল্পনা সত্যি ঘটনা। নমস্কার, আমি সোনালি। আপনি শুনছেন গা ছমছম FM, গল্প না সত্যি ঘটনা। সকলকে স্বাগত জানাই গা ছমছম FM এর 10 নম্বর এপিসোডে। আর আজকের ঘটনা পাঠিয়েছেন টিকিয়াপাড়া থেকে শ্যামল মুখোপাধ্যায়। শ্যামল ঠিক যেভাবেই ঘটনা লিখে পাঠিয়েছে ঠিক সেভাবেই ঘটনা পড়ে শোনাচ্ছি আমি সোনালি। শুনতে থাকুন গা ছমছম FM, গল্প না সত্যি ঘটনা। নমস্কার, আমি শ্যামল মুখার্জি, টিকিয়াপাড়া থেকে। আমি কখনো ভাবতে পারিনি যে আমার সাথে কোনো ঘটে যাওয়া ঘটনা বা আমার কোনো অভিজ্ঞতা আমি জানাতে পারবো কোনো ইউটিউব চ্যানেলে। তো সোনালিকে অনেক অনেক ধন্যবাদ আমার ঘটনা সিলেক্ট করার জন্যে। আর আমার সাথে ঘটনাটি ঘটেনি, আসলে ঘটনাটি ঘটেছে আমার এক বন্ধুর সাথে। আর সেদিনকে আমি সেই বন্ধুদের সাথেই ছিলাম। আমরা ছিলাম মোট 4 জন, অরণ্য, অরূপ আর বিশ্বজিৎ। আমরা 4 জন ছিলাম। তো আমাদের গ্র্যাজুয়েশনের ফাইনাল এক্সামের সময় আর 12 কি 13 দিন বাকি, ঠিক কিছুদিন তার আগে ঘটনা এটি। আমরা বাড়িতে বলেছিলাম যে আমরা অরণ্যদের বাড়িতে গ্রুপ স্টাডি করব। তো গ্রুপ স্টাডির নাম করে আমরা একটা প্ল্যান করে বাড়ি থেকে বেরোই এবং অরণ্যদের বাড়িতে প্ল্যান হয় কি, আমরা যেহেতু আমাদের সেই সময় একটু উঠতি বয়স, এবার আনন্দ ফুর্তির বয়স ছিল, তো সেই সময় আমরা কিছু ড্রিঙ্কসের প্ল্যান করেছিলাম। তার আগে একটা কথা বলি, আমরা কোনো মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক কোনো খারাপ জিনিসকে আমরা প্রমোট করছি না। শুধুমাত্র এটা যার অভিজ্ঞতার কথা যে শেয়ার করছে তার সেই দিনের কথাই সে বলছে, কোনো খারাপ কিছু আমরা প্রমোট করছি না। তাই এই বিরুদ্ধে কোনো খারাপ কমেন্টস আমি চাইছি না। ঘটনায় ফিরে আসা যাক। তো সেই সময়টা ছিল আমাদের একটু ফুর্তির বয়স, আমরা তাই কিছু ড্রিঙ্কসের প্ল্যান করি এবং ব্যবস্থা করি। এবার ছাদের উপরে রাত সবাই ঘুমিয়ে পড়ে যাওয়ার পরে আমরা রাত প্রায় 2-2:30 পর্যন্ত আমরা বন্ধুরা মিলে মজা করি, ড্রিঙ্কস এসব করার পর সেরকম বেশি কারোর নেশায় আসক্ত কেউ হয়ে যায়নি। কিন্তু এমন সময় হঠাৎ দেখি বিশ্বজিতের অবস্থাটা একটু অন্যরকম। বিশ্বজিৎ হঠাৎ ছাদের মধ্যে শুয়ে পড়েছিল। এক্ষেত্রে বলে রাখি, অরণ্যদের বাড়িটা ছিল একমাত্র সেই পাড়াতে 3 তলা বাড়ি এবং আশেপাশে সেরকম কম বাড়ি ছিল, কিছুটা ছাড়া ছাড়া বাড়ি ছিল, সেরকম ঘন বাড়ি না সেই এলাকাটাতে। তো আশেপাশে একটু জঙ্গল ছিল। এবার আমরা দেখি যে বিশ্বজিতের অবস্থাটা চোখে দেখা যাচ্ছে না। মানে বিশ্বজিৎ এমন ভাব করছিল যেন ও কোনো অন্য কিছু দেখতে পাচ্ছে, মানে ও কোনো কিছু দেখতে পাচ্ছে এরকম ইঙ্গিতে আমাদের সাথে কিছু বলতে চাইছে, কিন্তু কিছু মুখ পরিষ্কার করে কিছু বলছিলও না। আমরা বুঝতেও পারছিলাম না যে কি হচ্ছে। আমরা ভাবছি হয়তো ওর কি বেশি নেশা হয়ে গেল, তাই কি ও এরকম করছে। আমরা সেই বিষয়টাকে অতটা পাত্তা দিইনি। কিছুক্ষণ পর প্রায় 2:30 থেকে 3টে বাজতে যায়, সেই সময় বিশ্বজিতের অবস্থা আমরা ভাবতেও পারিনি যে এরকম হতে পারে। বিশ্বজিৎ ছাদের মধ্যে শুয়ে পড়ে তার মুখ থেকে ক্রমাগত রক্ত বের হচ্ছে। আমরা বুঝতে পারছি না যে এই সময় আমাদের কি করা উচিত। আমরা 4 জনেই এমন অবস্থায় যে আমরা বাড়ির লোককেও যদি এই সময় ডাকি, বাড়ির লোক ওটার বিশ্বজিতের অবস্থা দেখার আগে সবাই আগে আমাদের ব্লেম করবে যে আমরা নেশা কেন করেছি এই বয়সে। তো সেটারও একটা ভয়, বাড়ির লোককেও ডাকতে পারছি না। এবারে বুঝতেও পারছি না আমাদের কি করব। বিশ্বজিৎ রক্ত বমি করছে ক্রমাগত। এবার অরণ্য সাহস করে ওর বড় দাদাকে, ওর দাদা ছিল তো, ওর বড় দাদাকে ডেকে ও ব্যাপারটা বলল। তারপর ওর বড়দা ওকে নিচে নিয়ে গিয়ে একটু মাথায় জল দিয়ে ওকে একটু বিছানায় শোয়ানো হলো। এবং সেই সময় শোয়ানোর কিছুক্ষণের মাত্র কয়েক সেকেন্ড হয়েছে যে ও একটু রক্তবমিটা কমে গিয়ে ও একটু মানে ঘুমাতে যাবে বা ও একটু শুয়ে পড়ে একটু কিছু
একটু বিশ্রাম করবে, এই সময়টায় ও হঠাৎ করে বিছানার মধ্যে দাঁড়িয়ে পড়ে, মানে এক ঝটকায়, মানে কোনো সাপোর্টে না, কিছু না, মানে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে জাস্ট। মানে যেটা চোখে দেখলে যারা দেখবে তারা নিজের চোখে বিশ্বাস করতে পারবে না যে কিভাবে এটা হলো, কিভাবে ও বিছানায় জাস্ট কোনো সাপোর্টে না, কিছু না, ও জাস্ট শোয়া অবস্থায় দাঁড়িয়ে পড়লো। এবং সেই সময় দাঁড়িয়ে পড়ে ও ক্রমাগত বলে যাচ্ছে, আমার গায়ে থুতু ফেললো কেন? বলে যাচ্ছে, আমার গায়ে কেন থুতু ফেলা হলো, ও আমার গায়ে কেন থুতু ফেললো, বারবার বলে যাচ্ছে একই কথা। আমরা বুঝতেও পারছি না যে কি হচ্ছে, এটা যা আমরা চোখের সামনে দেখছি এটা ধারণা করতে পারছি না। এখনো ভাবলে আমাদের গায়ে কাটা দেয় যে এটা সেই দিনটা যে আমাদের কি ছিল বলে বোঝানো যাবে না। এমন সময় সে আবার ঝপাস করে শুয়ে পড়ে, জাস্ট ওই দাঁড়ানো অবস্থায় আবার ওরকম শুয়ে পড়ে ও একেবারে চুপচাপ, একেবারে শান্ত হয়ে যায়, আর কিচ্ছু হয় না। আবার তার 5 মিনিট পর আমরা সবাই ওকে ঝুঁকে পড়ে দেখছি, যে বোঝার চেষ্টা করছি কি হচ্ছে, কে ওর গায়ে থুতু ফেললো, কোথাও থুতু ফেলেছে কিনা দেখার চেষ্টা করছে। সেই সময় বলছে ঘরের কোণ থেকে, মানে যে রুমের মধ্যে ওকে শোয়ানো হয়েছে সেই রুমের কোণা থেকে একটা কালো অবয়ব যেন বলছে, ওর দিকে কি দেখছিস, আমার দিকে দেখ। এবার আমি ওকে কি করব এবার তোরা ধারণাও করতে পারবি না। মানে একটা কর্কশ কণ্ঠ, একটা পুরুষের কণ্ঠ, কর্কশ, খুব ভয়ঙ্কর, আর অবয়ব কিছু দেখা যাচ্ছে না, কালো ছায়ার মতন কিছু একটা ঘরের কোণার মধ্যে রয়েছে। এবং আমরা এই 5 জনে, অরণ্য দাদা, অরণ্য, আমি এবং আমার 2 বন্ধু, মানে আমরা যে কি করব, এবং বিশ্বনাথ এইরমভাবে শুয়ে আছে, আমরা তাকে কি করব আমরা কিছু বুঝতে পারছিলাম না। সেই সময় আমরা সবাই বরফের মতো জমে গিয়েছিলাম, আমাদের পা দুটো বরফের মতো জমে গিয়ে পুরো অসাড় হয়ে গিয়েছিল আমাদের পুরো শরীর। আমরা ক্রমাগত মনে মনে ভগবানকে স্মরণ করে যাচ্ছিলাম, কারণ আমাদের 4 জনের কাছে, এই 4-5 জনের কাছে আর কিছু করার ছিল না। আমরা বুঝতে পারছিলাম না যে আমাদের চোখের সামনে এটা কি হচ্ছে, কি দেখছি, আমরা কিছুই বুঝতে পারছিলাম না। ক্রমাগত শুধু ভগবানকে মনে মনে স্মরণ করে যাচ্ছি, আর চিন্তা করছি যে কখন ভোরের আলো ফুটবে। এই সময় 4:30-5টার দিকে ভোরের আলো ফুটতে অস্বাভাবিকভাবে ঘরের যে আবহাওয়াটা তৈরি হয়েছিল, সেই অবয়বটাকেও আর চোখে দেখা যাচ্ছে না, এবং যে আবহাওয়াটা তৈরি হয়েছিল সেটাও ঠান্ডা হয়ে গেল। ঘরটা পুরো শান্ত, আমরা এবার সবাই যেন স্বাভাবিক হয়ে উঠেছি। এবং আমরা কোনো কিছু না ভেবেই ঠিক সেই সময় আমাদের বন্ধুকে বিছানায় শুইয়ে আমরা 4 জন, অরণ্য দাদা, অরণ্য, আমি এবং আমার আরেক বন্ধু, আমরা 4 জন মিলেই ছুটেছি। শুধু আমাদের সামনেই, বাড়ির সামনেই, অরণ্যদের বাড়ির সামনেই এক শিব মন্দির ছিল, তো সেই শিব মন্দিরের দিকে আমরা 4 জনে প্রাণপণে ছুটে গিয়ে সেই শিব মন্দিরের কাছে গিয়ে আমরা ভগবানের স্মরণ নিচ্ছি। মানে আমি আজও সেই দিনটা মনে করলে আমার বুকের ভেতর, আমার গায়ের লোম খাড়া হয়ে যায়, গায়ের রক্ত ঠান্ডা হয়ে যায় আমার। এবং ভগবানের কাছে গিয়ে কান্নাকাটি করছি, আমাদের বাড়িতে থাকা সেই বন্ধুর জন্য প্রার্থনা করছি। এরকম করতে করতে প্রায় 7:30-8টা বেজে যায়। এবং সেই সময় সেই মন্দিরের যে ঠাকুরমশাই তিনি আসেন, সেই পুরোহিত, তিনি এসে আমাদেরকে বলে যে তোদের কি হয়েছে, তোরা এরকম এইভাবে এই সময়। তখন আমরা যতটা পেরেছি ততটা এক নিঃশ্বাসে বলে গিয়েছি। বলার পরে পুরোহিত মশাই সমস্ত কিছু শুনে আমাদেরকে গঙ্গাজল আমাদের গায়ে দিয়ে আমাদের একটু মন ঠান্ডা করে, আমাদের কিছু মন্ত্র পড়ল, বলে আমাদের মন ঠান্ডা করে, এবং বলল আমাদের সেই বন্ধুকে নিয়ে আসতে সামনে। তিনি একজনকে ডাকবেন, মানে তারই পরিচিত কোনো তান্ত্রিক আছেন, তিনি তাকে ডাকবেন এই শিব মন্দিরে, ডেকে কথা বলবেন আমাদের সাথে। তো পরের দিন আমরা সেই তান্ত্রিকের সাথে দেখা করি, এবং সেই ঘরটি এবং ছাদটি দেখাই তাকে যে এইরম হয়েছিল। তো সমস্ত ঘটনা তাকে খুলে বলার পর সেই তান্ত্রিক বলে যে, বিশ্বজিৎ,
কোনো এক অবয়বকে মানে অজান্তেই ছাদ থেকে থুতু ফেলেছিল, এবং সেই অবয়বের গায়ে গিয়ে মানে সেই আত্মা, কোনো প্রেতাত্মা তার মানে চলাচল করছিল, যেহেতু 2টোর পর থেকে সমস্ত প্রেতাত্মা ঘোরাঘুরি করে। তো সেই সময় কোনো এক প্রেতাত্মার গায়ে থুতুটা গিয়ে পড়ে। তো সেই জন্যে সে রাগান্বিত হয়েই তাকে ভর করে এবং তাকে থ্রেট করে যায় যে তার ক্ষতি করবে, কিন্তু আসলেই কোনো ক্ষতি সে আর কখনোই করেনি। এবং সেই দোষটাকে কাটিয়ে, নানা ধরনের পুজো আচ্ছা করে দোষ কাটিয়ে এখন আমার বন্ধু একদম সম্পূর্ণ, কখনো আর কোনো কিছু হয়নি, সম্পূর্ণ সুস্থ ছিল, আর কখনোই কোনো খারাপ কিছু তার হয়নি, আর আমরাও আর কখনো কোনো এরকম অভিজ্ঞতার মুখোমুখি হইনি। তো এই ছিল আমার সাথে ঘটে যাওয়া ঘটনা, আমার অভিজ্ঞতার কথা আপনাদের সবাইকে শেয়ার করলাম। অবশ্যই জানাবেন যে কেমন লাগলো। সত্যি এরকম ঘটনার, এরকম অভিজ্ঞতার মুখোমুখি যারা হয় একমাত্র তারাই জানে। তো আপনাদের সকলের ঘটনাটা শুনে কি মনে হলো, কিছু যদি বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্টে বলুন, জানান আমাদের। এবং গা ছমছম FM সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটি লাইক করুন, এবং আগের এপিসোডগুলো যারা এখনো পর্যন্ত শোনা হয়নি যাদের, অবশ্যই আমার গা ছমছম FM এর প্লেলিস্ট থেকে শুনে নিন।